আমি এফএসএসআর এনএলআরপি ন্যাশনাল লেভেল রিসোর্স পারসন। তো সারা ভারতবর্ষ ঘুরে আমার কাজ হচ্ছে খাদ্য সুরক্ষা সম্বন্ধে লোককে অ্যাওয়্যার করা। ফুড প্রসেসিংয়ে না নিয়ে যাওয়া অবধি তো ওই পুরো ভ্যালু চেনটা কমপ্লিট হয় না। ঠিক। সো এই ভ্যালু চেনটা পুরোটার উপরেই কাজ করছে এবং এর আরও অনেক আনুষঙ্গিক দিক আছে, সার্টিফিকেশন আছে, আজকের দিনে দাঁড়িয়ে ক্লাইমেট চেঞ্জের একটা বড় পার্ট, কার্বন ক্রেডিটের একটা বড় পার্ট। তো এই যে জিনিসগুলো, এগুলো শুনতে অনেক বড় মনে হলেও আমাদের ভারতবর্ষে কিন্তু অলরেডি এগুলো ছোট মাঝারি আকারে হচ্ছে। ঠিক। কিন্তু মানুষ এগুলোকে যোগ করতে পারছে না। তো আমার কাজটা হচ্ছে সেই যোগ করিয়ে দেওয়ার যে কাজটা, সেটা হচ্ছে আমি প্রথমে এটা দর্শকদেরও বলতে চাই, এন্টারপ্রেনিয়ারশিপের সব থেকে বড় বাধা আজকে বাংলায় দাঁড়িয়ে হচ্ছে তার পরিবার। এই যে ফোকাস চিন্তা, এটা যদি না থাকে সুশোভন এগ্রিতে, তাহলে এগ্রিতে অনেক কিছু হবে কিন্তু সেটা কার্যকরী হবে না। মাঠে নামতে হবে। সাকসেস স্টোরিজ একলা একটা মানুষ, একটা ছেলে, একটা মেয়ের দ্বারা তৈরি হয় না। তাকে একটা সামাজিকভাবে তার একটা সাপোর্ট, তার একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার, সাথে গ্রুমিং, মেন্টারিং, সেগুলোও প্রয়োজন পড়ে। গ্লোবালি আমরা যদি এখন পুরো ট্রেন্ডটা দেখি, সেটা বলছে তোমার ব্যবসাটা যদি ইন্টারনেটে না থাকে তাহলে কালকে থেকে তোমার ব্যবসা থাকবে। এই যে পডকাস্টটা আমরা এখানে করছি, এটাও যদি ইন্টারনেটে না থাকতো তাহলে আজকে আমরা এই জায়গায় বসে থাকতে পারতাম না। একদম তাই। সো আমরা যে কাজটা করব, আমাদের মতো করে ইনোভেশনটাকে কিভাবে আমরা স্কেল আপ করব, কিভাবে সেটাকে আমি নিয়ে যাব। ভারতীয় কৃষি জমি যে কমছে, এটা তো ডাউট নেই। মানুষ বাড়ছে, জমি দখলে মানুষ বাস করছে। সয়েল ফার্টিলিটি নামতে নামতে তলানিতে গিয়ে ঠেকেছে, তাও লোকে বুঝতে পারছে না। একদম। এবং এই যে সয়েল ক্লাইমেট ইকোসিস্টেম, এর যে ইম্প্যাক্ট ট্রিমেন্ডাসলি অন দ্য অ্যাগ্রো ক্লাইমেট রেজিলিয়েন্স নিয়ে কাজ করার সময় এসছে, ক্রপ রেজিলিয়েন্স নিয়ে কাজ করার সময় এসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এসব বড় বড় টার্মস দেওয়াতে যারা নিচুতলার মানুষ ইন দ্য সেন্স যারা তৃণমূল স্তরে কাজ করছে, গ্রাসরুট লেভেলে যারা ফার্মার, তাদের কাছে এইসবের কোনো মিনিং নেই। কারণ আলটিমেটলি বিবেকানন্দ স্বামীজি যেটা বলেছেন, যে তুমি যতক্ষণ না লোকের মুখে খাবারটা দিতে পারছো, তার কাছে গিয়ে এইসব ভগবানের নাম করেও কোনো লাভ নেই। এই যে ভাগবত কা সার হ্যায়, বিশ্ব কা পুকার হ্যায়, जो लड़ सका है वही तो महान है। আচ্ছা। এন্টারপ্রেনিয়ারশিপের ওয়ান অফ দ্য কোর এরিয়াস হচ্ছে যে টিকে থাকার লড়াই, পারসিস্টেন্স অ্যান্ড এন্ডিওরেন্স। হ্যাঁ, মানে তোমাকে পারসিস্টেন্ট হতে হবে ব্যাপারটাকে। আমরা এই যে ফ্রেশ খাবার চক্করে আমরা প্রত্যেক বছর প্রায় 152,000 কোটি টাকার খাবার নষ্ট করছি। আচ্ছা। দিস ক্যান বি গুগল। আবার একটা সাইডে যদি দেখো, তাহলে প্রত্যেক দিন প্রায় 3,000 শিশু অল্পাহারে, স্বল্পাহারে বা অনাহারে মারা যাচ্ছে। তাহলে একদিকে মানুষ খেতে পাচ্ছে না, আর একদিকে প্রচুর পরিমাণ খাবার নষ্ট হচ্ছে। এবার এই পুরো ব্যাপারটা ব্রিজ হবে যদি খাদ্য প্রক্রিয়াকরণ হয়। ঠিক। আমরা যে সময় খাদ্য প্রক্রিয়া নিয়ে পড়াশোনা করেছি, সেখানে বলা হতো যে ইন্ডিয়াতে 2% প্রক্রিয়াকরণ হচ্ছে না। তো এখনো ফিগারটা যে বিরাট বেড়েছে তা নয়, তাহলে মার্কেটটাও সেইভাবে বাড়তে হবে। তবে খাদ্য প্রক্রিয়াকরণ করলে তার গুণগত মানটা ঠিক রাখাটাও দরকার, যেটা রাখছে না। ঠিক। কি কালার ইউজ করছো, কি ফ্লেভার ইউজ করছো, কি অ্যাডিটিভ ইউজ করছো, কি প্রিজারভেটিভ ইউজ করছো, এই সবগুলো কিন্তু জানতে হবে। তুমি যদি ওই যে বললাম টেকনোলজিটা আধা আধি জেনে যদি নামো, তাহলে কিন্তু উইকেটে টিকে থাকতে পারবে না। বহু ফার্মাররাই আছেন এগ্রিকালচার নিয়ে ব্যবসা করেন, কিন্তু এগ্রিকালচারটা কি বিজনেস বলা যায়? কেননা যে ব্যবসাতে সাবসিডি দেওয়া হয় সেটা ব্যবসা হলো কি করে? সাবসিডি মানেই তো হচ্ছে আমি তাকে ভর্তুকি দিচ্ছি যাতে সেই ইন্ডাস্ট্রিটা টিকে থাকে। বিষয়টা শুনতে একটু খটকা লাগছে না? এতদিন তো জানতাম আমরা এগ্রিকালচার ব্যবসা করছি, এগ্রিকালচারের ব্যবসাকে কীভাবে ইন্ডাস্ট্রি লেভেলে নিয়ে যেতে পারবো যাতে আমরা সরকারকে ট্যাক্স দিতে পারি, সরকারকে ভর্তুকি দিতে পারি। তো আজকের এই এপিসোডে আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর দেবর্ষী দে, যিনি একজন সায়েন্টিস্ট এবং সোশ্যাল এন্টারপ্রেনার। নমস্কার দেবর্ষী বাবু। নমস্কার সুশোভন, এবং নমস্কার এগ্রিচর্চার সকল দর্শকবৃন্দ। ছোটদের ভালোবাসা, বড়দেরকে প্রণাম। আমার খুব ভালো লাগছে সুশোভন তোমার কাছে এসে, যে আজকে আমরা যে আমাদের এই চিন্তাভাবনাগুলোকে যে শেয়ার করতে পারবো। আশা করছি আমাদের একটা খুব সুন্দর ডিসকাশন হবে। তুমি তো অলরেডি একটা
টোন সেট করে দিয়েছো, অ্যান্ড সেই টোনে আমরা আজকে এটাকে আরো ইলাবোরেট করব, আরো ডিসকাশনের মাধ্যমে নিয়ে যাব। ঠিক। তো কতদিন হলো এই ইন্ডাস্ট্রিতে আপনার কাজ করা? আমি একটু ছোট করে আমার পরিচয়টা দিয়ে দিই, তাহলে দর্শকদেরও আমার কাজকর্ম সম্বন্ধে বুঝতে সুবিধা হবে। আমি প্রফেসর ডক্টর দেবর্ষী দে। আমি মূলত একজন বৈজ্ঞানিক এবং সোশ্যাল এন্টারপ্রেনার। বিগত 20 বছর আমি ফুড, এগ্রিকালচার, বায়োটেকনোলজি, লাইফ সায়েন্সের ওপরে কাজ করছি। আমি এগ্রিকালচার আর ফুড প্রসেসিং, এটার যে ব্রিজ, ইনফ্যাক্ট যেটা আজকেও বলছিল যে এগ্রিকালচারটাকে কিভাবে প্রফিটেবল করার, এখন এই ফুড প্রসেসিংয়ের না নিয়ে যাওয়া অবধি তো ওই পুরো ভ্যালু চেনটা কমপ্লিট হয় না। ঠিক। সো এই ভ্যালু চেনটা পুরোটার উপরেই কাজ করছে, এবং এর আরও অনেক আনুষঙ্গিক দিক আছে, সার্টিফিকেশন আছে। এখন আজকের দিনে দাঁড়িয়ে ক্লাইমেট চেঞ্জের একটা বড় পার্ট, ঠিক। কার্বন ক্রেডিটের একটা বড় পার্ট। তো এই যে জিনিসগুলো, এগুলো শুনতে অনেক বড় মনে হলেও আমাদের ভারতবর্ষে কিন্তু অলরেডি এগুলো ছোট মাঝারি আকারে হচ্ছে, ঠিক। কিন্তু মানুষ এগুলোকে যোগ করতে পারছে না। তো আমার কাজটা হচ্ছে সেই যোগ করিয়ে দেওয়ার যে কাজটা, সেটা হচ্ছে মানে র প্রোডাক্টকে ভ্যালু চেনে নিয়ে গিয়ে সেটা কিভাবে আমরা বিদেশের বাজারে বেচতে পারি বা আমাদের ইন্টারনাল মার্কেটে কিভাবে ব্র্যান্ড দাঁড় করিয়ে বিক্রি করতে পারি, সেটা বলতে পারো। আমি তোমাকে, যেহেতু আপনারা যারা আমাকে অন্য পরিচয়তে চেনেন, আমি FSSAI, ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, আমি FSSAI NLRP, ন্যাশনাল লেভেল রিসোর্স পারসন। তো সারা ভারতবর্ষ ঘুরে আমার কাজ হচ্ছে খাদ্য সুরক্ষা সম্বন্ধে লোককে অ্যাওয়্যার করা। এর একটা স্পেশাল ট্রেনিং আছে, যেটা আগামীতে হয়তো আমাদের কৃষক বন্ধুদেরও নিতে হবে, আচ্ছা। বা যারা কৃষি কার্যের সাথে জড়িয়ে আছে, প্রসেসিংয়ের সাথে জড়িয়ে আছে। সেটা হচ্ছে ফসট্যাক বলে। তো আমি প্রায় 1,500 ফসট্যাক করেছি। আমার একটা ওয়ার্কশপে প্রায় 100 করে মানুষ আসেন। বিষয়টা ছোট্ট করে যদি একটু বুঝিয়ে দেওয়া হয়। খাদ্য সুরক্ষা, আচ্ছা। ছোট্ট করে এক লাইনে বলতে গেলে খাদ্য সুরক্ষা মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই 1947, 1950, 1960 অবধি কি খাবো সেটা ঠিক ছিল না। তো সেইটাকে ঠিক করা গেল, কিন্তু যে খাবারটা আমাদের প্লেটে আসছে সেটা তোমার কতটা ভালো মন্দ, সেটা দেখাটাও ইকুয়ালি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ আমি আমার দরজা খুলে দিয়েছি বিদেশি সমস্ত কোম্পানিদের জন্য। আমি যদি আমার ঘরটাকে না ঠিক করতে পারি, তাহলে আমি কম্পিটটা করবো কি করে? ঠিক। তো এই ট্রেনিংটার মাধ্যমে আমি মানুষের কাছে পৌঁছাই, তাদের এই মেসেজ নিয়ে তাদেরকে বোঝানো বেসিক রিকোয়ারমেন্টস, ফুড সেফটি স্ট্যান্ডার্ড অ্যাক্ট তাদের জানাটা, বেয়ার মিনিমাম শিডিউল 4 এর রিকোয়ারমেন্টসগুলো, সেইটা সম্বন্ধে এই ট্রেনিংটা। তো এই ট্রেনিংয়ের কিছু কিট আমি আজকে ওর পডকাস্টে নিয়ে এসেছি, ওর সাথে একটু মজা করব বলে। এখন এটা যেহেতু 1-to-1 তোমার সাথে, দর্শকদের সাথে তো আমি ডাইরেক্টলি কথা বলতে পারছি না, তো আমি এক্সপেরিমেন্টগুলো করে ওকে দেখাবো। এটা আপনারা পরে যদি কোনোদিন সুযোগ সুবিধা হয়, আমরা আবার একসাথে হতে পারি, তখন আপনাদের সাথে। এটা একটা বাক্স, এই বাক্সটা আমি সুশোভনকে দিচ্ছি। সুশোভনের কাজ হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে এই বাক্সটা খুলে আমাকে দেখাতে হবে। এটা ভাঙবে না, আর নিজের নখটাও ভাঙবে না। ট্রাই করো। 30 সেকেন্ডের মধ্যে এটা খুলতে হবে। হ্যাঁ, 30 সেকেন্ডের মধ্যে বাক্সটা খুলতে হবে। দরজাটা কোথায়? গায়ে খুব শক্তি, সুশোভন যদি ভেঙে দেয়, ওই জন্য সুশোভনের জন্য আমি একটা হাতুড়ি নিয়ে এসেছি। ওটা বাংলোর মাথায় মারবো। ইয়েস, আমি তো দরজায় খুঁজে পাচ্ছি না খোলার জন্য। সো সুশোভন দেখো, এইটা বেসিক্যালি এইটা হচ্ছে মানুষের মন। ওকে। তুমি যদি মানুষের মন খুলতে পারো, তাহলে তুমি 1 সেকেন্ডে খুলে দেবে। আর তুমি যদি এই খোলার পদ্ধতিটা না জানো, তাহলে তুমি যত চেষ্টাই করো না কেন, এটা খুলতে পারবে না। আমি একটা মজার জিনিস তোমাদের দেখাই, আমার কাছে বেশ অনেকগুলো মজার জিনিস আছে। এটা হচ্ছে একটা ঘড়ি, সময়ের ঘড়ি, স্যান্ড গ্লাস বলে। এইখানে যদি দেখো, এই যে এই যে তোমার বালিটা পড়ছে এখান থেকে এখানে, এটা পাস্ট, এটা ফিউচার। আচ্ছা। এটাকে অ্যারিস্টটলস প্যারাডক্স বলে। অ্যারিস্টটল বলছেন, পাস্ট ইজ নাথিং, ফিউচার ইজ অলসো নাথিং। তাহলে এই যে প্রেজেন্ট সময়টা, এটা হচ্ছে এই যে ট্রানজিয়েন্ট ফেজ। সো প্রেজেন্ট ইজ বেসিক্যালি বিটুইন টু নাথিংস। সো যে জিনিসটা দুটো নাথিং এর মধ্যে, সেটা কি হতে পারে? এটা হচ্ছে অ্যারিস্টটলস প্যারাডক্স। এটাকে কানেক্ট করবো আমাদের এগ্রির সাথে। অ্যারিস্টটল যাকে মেন্টর করতেন, তাকে আমরা আলেকজান্ডার দ্য গ্রেট বলে জানি। ঠিক। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে অ্যারিস্টটল,
ওনার যা চিন্তা ভাবনা ধ্যান ধারণা এগুলো লিখে গেছে বইয়ের মাধ্যমে। সেখান থেকে আমরা যারা ফিলসফি নিয়ে পড়াশোনা করছি বা করেছি বা ওনাকে যারা ফলো করি তারা পড়ছি। চ্যাট জিপিটির যে স্রষ্টা তিনি একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল দিয়েছিলেন এই অ্যারিস্টটলকে নিয়ে, যে উনি বলছিলেন যে দেখো আমার একটা মনে হয় যে আমি অ্যারিস্টটলের ভাবনাটা পড়ছি, চিন্তাটা পড়ছি, কিন্তু আমি অ্যারিস্টটলকে প্রশ্ন করতে পারছি না। হ্যাঁ, কিন্তু আমি এমন একটা সেট আপ করতে চাই আজীবনকাল মানুষ অ্যারিস্টটলকে প্রশ্ন করবে আর অ্যারিস্টটল উত্তর দেবে। তার নমুনাটা কিন্তু তোমার চ্যাট জিপিটি ওকে, বা এই ধরনের এআই বেসড যে অ্যাপ্লিকেশনগুলো, মেটা এআই ফর এক্সাম্পল। এটা আমি এখানে কেন বললাম? এই ধরনের কাজ কি এগ্রিকালচারে হচ্ছে? তুমি যদি বলো এই ধরনের কাজ কেন হবে না বা কেন হচ্ছে না, কারণ আমি আবার ওটাকে একটাই পয়েন্টে নিয়ে আসবো, সেটা হচ্ছে চিন্তা। কৃষিটা নিয়ে চিন্তা করাটা, আমি আমার সমস্ত কৃষির ছাত্রছাত্রী যাদের আমি পড়াই এদের সবসময় এটাই বলি যে তোমাদেরকে চিন্তা করতে হবে। এই যে ফোকাস চিন্তা, এটা যদি না থাকে সুশোভন এগ্রিতে, তাহলে এগ্রিতে অনেক কিছু হবে কিন্তু সেটা কার্যকরী হবে না। আমি ঠিক ঘরে বসে চিন্তা করলাম, এগ্রিটা কি ঘরে বসে চিন্তা করার কাজ? মাঠে নামতে হবে। তো এই মাঠে নামানামির ব্যাপারটা যদি না থাকে তাহলে হবে হয়তো অনেক কিছু, কিন্তু সেটা গ্রাসরুটে বা তৃণমূল স্তরে গিয়ে সেটা কিন্তু অ্যাপ্লাইড হবে। আচ্ছা, তাহলে এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে, তাহলে কি এগ্রিকালচারটা ইন্ডাস্ট্রি লেভেলে যেতে পারে না? যাওয়া কি সম্ভাবনা নেই? আচ্ছা, হ্যাঁ, এটা একটা মজার ব্যাপার। এটা আর একটা মজার জিনিস তোমাকে দেখা, এটা কি? এটা একটা প্যাঁচা, পেঙ্গুইন। পেঙ্গুইন, হ্যাঁ ঠিক। দর্শকদেরও দেখাই। দেখো, as a thought sculptor, as a thought leader, I have always shown this to my participants in training. I have told them যে দেখো, এটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড ভিউ, তুমি যেটা বিশ্বাস করো, পুরোটা জুড়ে তুমি, কিন্তু এটার বাইরে আরেকটা ভিউ তো হতে পারে। ঠিক, এটা হচ্ছে আমার ভিউ। তাহলে তোমার ভিউ আর আমার ভিউ যখন একসাথে যাবে তখন উইল হ্যাভ আ সামাবাদ, যেটা আমরা এখন এখানে করছি, ঠিক, ডায়লগ। হ্যাঁ, তোমার ওয়ার্ল্ড ভিউ আর আমার ওয়ার্ল্ড ভিউ যদি ম্যাচ না করে তাহলে আমাদের হবে যেটা, সেটা হচ্ছে বিবাদ, লড়াই। লড়াইটা কি যে কোনো ফিল্ডে কাম্য সুশোভন? না, লড়াই তো সলিউশন হতে পারে না। আমার এগ্রিকালচারে একদম টপ থেকে গ্রাসরুট লেভেল অবধি আমার যে এক্সপিরিয়েন্স, আমি কিন্তু কোনো নেগেটিভ কথা আজকে ওয়ার্কশপে বলবো না, যদিও এই ডিভিশন, এই সাবজেক্টটা নেগেটিভ পজিটিভ পুরোটাই কিন্তু আমার নখদর্পণ। তো কোথাও গিয়ে ডায়লগের থেকে বেশি একটা আমায় দেখো ব্যাপার আছে এখানে। বুঝতে হবে যে তুমি যেটা দেখছো আর আমি যেটা দেখছি সেটার বাইরে যেটা আছে সেটা হচ্ছে এইটা আসল সত্যিটা। এই এগ্রিকালচারের যে আসল সত্যিটা, এইটা অবধি কটা মানুষ পৌঁছাচ্ছে সুশোভন? এবং যতক্ষণ তুমি এই সত্যিটা অবধি না পৌঁছাতে পারবে ততক্ষণ যে এই যে আমরা যে ভারত, আমরা যে কৃষি প্রধান দেশ, কৃষিটাই যে আমাদের ভিত্তি। 70% লোক এটার উপর নির্ভর করে বেঁচে আছে। এবার একটা মজার ব্যাপার আছে, 70% লোক নির্ভর করে বেঁচে আছে, 70% লোক আর কন্ট্রিবিউশন টু জিডিপি 15 to 19%। তাহলে এটা তো যে কোনো মানুষ যারা ছোট 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 করেও, খুব অল্প করেও অঙ্ক বোঝে, তারা এটা বলে দেবে যে এই সিস্টেমটা এফিসিয়েন্ট নয়। না, ঠিক। 70% বা 55% লোকের থেকে যদি দেশে 20% জিডিপির কন্ট্রিবিউশন আসে, তার মানে এই সিস্টেমটাতে কোথাও একটা গড়মিল আছে। ঠিক। তো এইটাকে যদি এফিসিয়েন্ট করতে হয়, প্রথমে আমার পার্সপেক্টিভটাকে বড় করতে হবে। আচ্ছা, এবার পার্সপেক্টিভটা বড় কি করে হয়? ধরো এই যে জিনিসটা, ধরো এই যে একটা মজার জিনিস তোমাকে দেখাই, এটা আপনারাও দেখতে পাচ্ছেন, এগুলো আমার টুল কিট, এগুলো থাকে আমার সাথে লোককে বোঝাবার জন্য। এটা কি? এটা একটা মিরর, আয়না। এটা আয়না। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে যখন নিজের মুখটা আয়নায় দেখো, যদি ভালো না লাগে তাহলে কি আয়নাটাকে ভেঙে দাও? না। কি করো? নিজেকে চেঞ্জ করার চেষ্টা করি। তো আমি আজকে কিন্তু এইটা ফিডব্যাক, আয়নাটা হচ্ছে আমাদের ফিডব্যাক। তাই আমার উপরে রেগে গিয়ে আমাকে ভেঙে দিলে চলবে না, আমাকে গালাগাল করলে, মারপিট করলে আমার সাথে চলবে না। ঠিক আছে, আমার কথাগুলো আপনাদেরকে বুঝতে হবে, কারণ আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু কোনো কিতাবি কথা নয়। আমি আর বিন দেয়ার দান্তার, আজকে এত আমি এই
সুশোভনের এই প্রেস্টিজিয়াস প্ল্যাটফর্মে এসেছি বলে একটু জামা কাপড়টা ঠিকঠাক পরে এসেছি। তাহলে আমার আপনারা যদি আমার ফেসবুক প্রোফাইল দেখেন, সেখানে দেখবেন আমি সামান্য, আমার কোনো হাইফাই কিছু নেই, আমার সামান্য ফেসবুক প্রোফাইল আছে, সেখানে দেখবেন আমি যে কাজগুলো করি সেগুলো আমি লিখতে থাকি। সেখানে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা তৃণমূল স্তরে কাজ করছি, কতটা গ্রাসরুট লেভেলে গিয়ে কাজ করছি। তো এই যে ভিশনটাকে বড় করা, এটা খুব দরকার। আচ্ছা, আমি এইটুকুনির মধ্যে সীমাবদ্ধ থাকবো, আমি এর বাইরে যাব না বা এর বাইরে আমি পারবো না, এই পারবো নার জায়গা থেকে আমাদের সাধারণ কৃষকদের কোঅপারেটিভ ফরম্যাটে হোক, এফপিসি ফরম্যাটে হোক, যে কোনো ফরম্যাটে হোক, এনাদেরকেই এগিয়ে আসতে হবে। এনারা যদি এনাদের মতো করে এগিয়ে আসেন, আমি তো আছি সাহায্য করার জন্য, বা আমাদের মতো অর্গানাইজেশন যারা জেনুইনলি দেশের নেশন বিল্ডিং, আমরা এটাকে রাষ্ট্র নির্মাণকারী কাজ বলি, এবং আমার যাবতীয় যা কাজ সুশোভন সমস্ত সোশ্যাল ইম্প্যাক্ট, হাই সোশ্যাল ইম্প্যাক্ট এবং নেশন বিল্ডিং ভিত্তিক, আমি এছাড়া কাজ করি না। আপনি বলছেন ফার্মার্স প্রডিউসার কোম্পানি বা কোঅপারেটিভ সোসাইটি এইভাবে এগিয়ে আসতে হবে, কিন্তু বর্তমান সিনারিও যদি আমরা দেখি, ফার্মার্স প্রডিউসার কোম্পানির ফরম্যাটে এসে বোর্ড অফ ডাইরেক্টর যারা আছে তাদের পেটের ভাতটুকুই জুটছে, বাকি ফার্মারদের কাছে আর সেই জায়গাটা ছড়াচ্ছে না। তাহলে ফার্মাররা কতদিন ধরে পুরনো এতদিন ধরে যারা ফার্মার্স প্রডিউসার কোম্পানির সঙ্গে যুক্ত আছে, তারা ন্যূনতম কিছু সাবসিডি, কিছু মেশিনারি, কিছু তাদের প্রোডাক্ট বিক্রির জন্য সামান্য একটু জায়গা, এটুকুই পর্যন্ত পেয়েছে। তাহলে তারা ভাববে কি করে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমার প্রোডাক্টটাকে নিয়ে যাওয়া যায়? সেই কারণে তো বর্তমানে তারা তাদের পরবর্তী জেনারেশন ছেলে মেয়ে তাদেরকে এগ্রিকালচারে যেতে বলছে না, বলছে কোনো বেসরকারি কোম্পানিতে চাকরি কর, 8,000 টাকা মায়না পায়, তাও বাবা ওখানে কর, আমার ফিল্ডে আসিস না। তাহলে তারা দেখবে কি? এটা আমি যেটা বললাম, এটার একটা অনেক বড় উত্তর আছে, বাট এটাকে আমি আমার অ্যাজ এ সায়েন্টিস্ট আমি এটাকে একটা ছোট সামান্য এক্সপেরিমেন্টের মধ্যে আপনাদের সবার কাছে তুলে ধরবো। এই উত্তরটা, তুমি বেলুন ফোলাতে পারো? এটা একটু ফুলিয়ে দেখাও তো সবাইকে, কেমন করে বেলুন ফোলাতে পারো। এর সামনে নিয়ে এসো, আমার এরকম করে ধরো। হ্যাঁ, থ্যাংক ইউ। তো দর্শক বন্ধুগণ, আমার হাতে আছে দেশলাই, ঠিক আছে? এটা হচ্ছে দেশলাই। আমি দেশলাইটা জ্বালালাম আর এই বেলুনটার তলায় ধরলাম। এটা কি হলো সুশোভন? বেলুনটা ফেটে গেল। তো বলো তো সুশোভন, এটা হচ্ছে পার্ট 1, এটা আমরা পার্ট 2টা করি। আচ্ছা, পার্ট 2টা হচ্ছে, এটাতে আমরা অল্প একটু, এটাকে একটু টেনে ধরো, আমি একটু অল্প জল দেবো এর মধ্যে। আচ্ছা, এবার খোলাম, সাবধান। এগ্রিকালচারের মানুষ আমরা একটু জামা কাপড় নোংরা হলে আমাদের কিছু গায়ে আসে না, কারণ আমরা এইভাবেই কাজ করে অভ্যস্ত। হ্যাঁ, ব্যাস, সামনে নিয়ে এসো। আমি আবার এই আগুনটা ধরাবো এবং যেখানে জল আছে সেখানে এটাকে নিয়ে যাব। ফাটলো না, এটা তো ফিজিক্সের তত্ত্ব। থ্যাংক ইউ। তাহলে তোমার প্রশ্ন হতে পারে যে স্যার আপনি আমাকে এই যে ফিজিক্সের তত্ত্বটা হঠাৎ এইখানে একটা সোশ্যাল এক্সপেরিমেন্টের মাধ্যমে কেন? এই যে প্রথম বেলুনটা ফেটে গেল, এটা হচ্ছে মানুষ উইদাউট দ্য টেকনিক্যাল স্কিলস। আমি পড়াশোনাটা জানি কিন্তু আমার স্কিল সেট নেই, ঠিক। এবং এইটা হচ্ছে সমাজের প্রেশার, পারিপার্শ্বিক প্রেশার, কম্পিটিশন। হ্যাঁ, যখন এটা একটা মানুষের উপরে চেপে ধরে, তার যদি সেটাকে হ্যান্ডেল করার স্কিল সেট না থাকে, সে ফেরিয়ে যাবে। এই স্কিল সেটটা, জলটা যখন দিলাম, এটা হচ্ছে ওর অ্যাকোয়ার্ড স্কিল সেট। যখন সে সেই স্কিল সেটটা তৈরি করতে পারবে, তখন সে এটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। এটাকে আমি খুব ছোট করে যদি ডাইরেকশন দিই, আমি কিন্তু এগ্রি এন্টারপ্রেনিয়ারশিপের কথা বলছি। আচ্ছা, আমাদের এগ্রিপ্রেনার্স যারা আছেন, এনারা সব জানেন, বাট এনাদের একটা ক্যালিব্রেশন প্রয়োজন আছে। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আচ্ছা, দেখো এই যে আমাদের বিশ্বায়ন যখন হলো গ্লোবাল কোম্পানিজের সাথে, আমি প্রায়শই আমার বিভিন্ন ওয়ার্কশপে শুনি আমাদের কৃষক ভাইদের, বা এই যে তুমি এফপিসিজ এর যে কথা বলছো,
যে ওখানে সবাই বলছে যে স্যার আমাদের না হচ্ছে না, আমরা কম্পিট করতে পারছি না। আমি তাদের সবসময় একটা প্রশ্নই করি, সুশোভন, যে কম্পিট করতে চাইছো কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যদি কম্পিট করতে চাও, দেখো আই কাম ফ্রম আ ভেরি লো মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড। আমি প্রেসিডেন্সি কলেজে বটনি, বালিগঞ্জ সায়েন্স কলেজে বায়োকেমিস্ট্রি, আমার পিএইচডি প্ল্যান মলিকুলার মেডিসিন নিউট্রিজিনোমিক্স আমার এই ফিল্ডে। এবং এই পুরো পড়াশোনা এবং আমার যাবতীয় যা কারিকুলাম যা দেখছো, এটা কিন্তু স্কলারশিপে। আচ্ছা। আমার বাবা এফসিআইতে ছিলেন, কিন্তু মায়ের রিনাল ফেলিয়ার ছিল, তো বাড়িতে সেই পরিমাণ টাকা পয়সা কিছুই ছিল না। তো আমাকে অনেক লড়াই করে আজকে এই জায়গাটায় আসতে হয়েছে। এটা আমার নিজের প্রোপাগান্ডা করার জন্য না, এটা আমি বলতে চাইছি যে আমার মতো তোমরা যারা পিছিয়ে থাকা, পড়ে থাকা নিজেদেরকে মনে করছো, আজকে আমি যদি এই জায়গাটায় এসে সুশনবাবুর সাথে বসে কথা বলতে পারি এই সাবজেক্টে, এবং এটাই আমার মন্ত্রা অফ লাইফ, সায়েন্স অ্যান্ড এন্টারপ্রেনিয়ারশিপ অ্যাজ আ ওয়ে আউট অফ পভার্টি। আচ্ছা। এমপ্রেটেকের প্রোগ্রামটা ছিল এন্টারপ্রেনিয়ারশিপ অ্যাজ আ ওয়ে অফ পভার্টি। অ্যাজ আ সায়েন্টিস্ট যখন আমি রিয়েলাইজ করলাম যে শুধুমাত্র পেপার লিখে, শুধুমাত্র বড় অর্গানাইজেশনে কাজ করে, উইথ ডিউ রেসপেক্ট, আমি হয়তো আমার পেটটা চালিয়ে নিতে পারবো, কিন্তু আজকে এই যে আমার যতগুলো সোশ্যাল এন্টারপ্রাইজ যারা কাজ করছে, যেখানে যতগুলো ছেলে মেয়ে কাজ করছে, সবাই টেকনোলজিস্ট। তোমাকে বুঝতে হবে তারা পিএইচডি, তারা বিটেক, তারা এমটেক, ফুড, এগ্রিকালচার, বায়োটেকনোলজি নিয়ে তারা পড়ে আমার কাছে আজকে কাজ করছে, এবং আমরা একসাথে একটা কাজ করার চেষ্টা করছি সুশোভ। তো এটা কিন্তু পসিবল। মানে আমি এটাই বলতে চাইছি যে হবে না বলে দেওয়াটা সহজ, বা আচ্ছা আমরাও চাইছিলাম লড়তে, এই শুধু চাইলে হবে না, মানে লড়াইটা দিতে হবে, এবং লড়াইটাও উইদাউট দ্য স্কিল সেট হবে না। আমরা যা দেখতে পাই তা আমরা সেটা নিয়ে আমরা ভাবতে পারি। চোখে ছবিটা না থাকলে আমি ভাববো কি, কোনো ব্যাক মাইন্ডে ভাববে কি করে? তাহলে ওয়েস্ট বেঙ্গল বা আমাদের এন্টায়ার ইন্ডিয়াতে এরকম কিছু এক্সাম্পল কি আছে যেটা মানুষকে ভাবতে সাহায্য করবে যে এইভাবে করা সম্ভব, এইভাবে হচ্ছে? তার কিছু ওয়ে আউট যদি বলা যেতে পারে। দেখো আমি অনেক এক্সাম্পল দিতে পারি পশ্চিমবাংলা। আমি প্রথমে এটা দর্শকদেরও বলতে চাই, এন্টারপ্রেনিয়ারশিপের সব থেকে বড় বাধা আজকে বাংলায় দাঁড়িয়ে হচ্ছে তার পরিবার। আমার অসংখ্য ছাত্রছাত্রী আছে যারা কিন্তু পোটেনশিয়াল এন্টারপ্রেনিয়াল কোয়ালিটি ডেমনস্ট্রেট করে, কিন্তু প্রবলেমটা হচ্ছে তাদের যখন আমি একটা ইনকিউবেশনে আনার চেষ্টা করি, মানে তোমার যদি পারমিশন থাকে তাহলে আমি একটা সেকেন্ড আর কি বলি। শিওর শিওর। দেখো এই আনন্দ কুমারের যে সুপার 30, সেই প্যাটার্নে আমি একটা প্রোগ্রাম রান করি, সুপার 30E। আচ্ছা। এখন কারেন্টলি বুরুল মহাবিদ্যালয়ের যিনি প্রিন্সিপাল, প্রফেসর ডক্টর শান্তনু সেন, হি ইজ ভেরি ক্লোজ টু মি, ইজ লাইক আ মেন্টর। শান্তনু স্যার আর আমি জিআইএস গ্রুপে থাকাকালীন, জেএনআইটিতে থাকাকালীন আমি ওদের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ছিলাম ফুড টেকনোলজি ডিপার্টমেন্টে। তখন আমরা এই প্রোগ্রামটা লঞ্চ করি। সেখানে আমরা লিমিটেড সাকসেস শুরু করেছিলাম প্রোগ্রামটা, তারপরে স্যার এই কলেজে চলে আসে। তো এখন আমরা এই যে রুরাল ব্যাকগ্রাউন্ডে আমি একটা বিরাট মাপের এক্সপেরিমেন্ট করছি এই কলেজে। আচ্ছা। ওখানকার সমসাময়িক যত বাচ্চারা আছে তাদেরকে নিয়ে আমি এই সুপার 30E বলে এই প্রোগ্রামটাকে চালাবার চেষ্টা করছি, যেখানে রুরাল এন্টারপ্রেনারশিপ তৈরি করার চেষ্টা করছি। আচ্ছা। এবার তুমি যদি বলো সাকসেস স্টোরিজ, তার আগে যেটা বলতে চাই যে সাকসেস স্টোরিজ একলা একটা মানুষ, একটা ছেলে, একটা মেয়ের দ্বারা তৈরি হয় না। তাকে একটা সামাজিকভাবে তার একটা সাপোর্ট, তার একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার, সাথে গ্রুমিং, মেন্টারিং সেগুলোও প্রয়োজন পড়ে। সমস্যা হচ্ছে আমাদের ভারতবর্ষের যদি তুমি এন্টায়ার এই স্টার্ট আপ মিশনসগুলোকে দেখো, এখানে আনফর্চুনেটলি আগেন আই এম সেইং যে আনফর্চুনেটলি ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে টাকার অঙ্কটাই হচ্ছে একমাত্র সূচক তোমার সাকসেসের। ঠিক সেভাবেই দেখা হয়। তোমার এন্টারপ্রাইজ বিরাট মাপের টাকা করলে তুমি ভালো, আর না করলে তাহলে তোমার কোনো দাম নেই। ঠিক। এবং একটা প্রচণ্ড পরিমাণ ফোকাস, একটা প্রচণ্ড পরিমাণ হই তাদেরকে নিয়েই যারা ইউনিকর্ন। কিন্তু এরকম তো অনেক মানুষ আছে, আমি আমার ক্ষেত্রেও বলতে পারি, যারা ক্রমাগত এমন কাজ করছে যেটার একটা স্ট্রং সোশ্যাল ইম্প্যাক্ট আছে। আমি কলেজে যখনই পড়াই বা আমি যখনই কোনো
এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট প্রোগ্রামে যখন ট্রেনিং দেই, সবাই আমাকে জিজ্ঞেস করে, একটা বিরাট আলোচনা, ইনোভেশন ইনোভেশন ইনোভেশন। এটা কি? এটা ঘড়া বা কলসি। এই যে ঘড়া বা কলসিটা আপনারা দেখছেন, হ্যাঁ, এখন যদি আপনাকে দেখে, আপনি কি বলে কি আছে ঘড়া বা কলসি? বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এটা একটা বিরাট মাপের ইনোভেশন। আজ থেকে 10,000 বছর আগে মানুষ যখন সবে সবে সভ্য হচ্ছে, যে বা যারা মাটি পুড়িয়ে ঘড়া বানাতে পারি এবং তার মধ্যে জল ধরে রাখতে পারি এটা বুঝলো, তারা রাত্রিবেলা জঙ্গলে জল খেতে যেত না এবং তাদেরকে জঙ্গলি জানোয়াররা খেয়ে ফেলেন। ঠিক। যারা এটা করতে পারেনি সেই প্রজাতিটা বা সেই জনগোষ্ঠীটাই আজকে জিন পুল থেকে আউট হয়ে গেছে, ভাবতে হবে। এবং আমরা যারা আজকে পড়ে আছি, আমাদের পূর্বপুরুষরা কিন্তু এটা করতে পেরেছিল বা এটাকে রেপ্লিকেট করতে পেরেছিল, তাই জন্য তারা আছে। ফলে ইনোভেশন মানেই যে সেটা একটা বিরাট মাপের আইফোন, আইপ্যাড বা ডেটা ভিত্তিক কিছু করতে হবে, এটা আমি মনে করি না। আচ্ছা। বাট এটাও ঠিক, আজকের দিনে দাঁড়িয়ে দেখো, এখনো আমরা ডেটাটা খেতে পারি না, খেতে হবে তোমাকে এইখানে। একদম ঠিক। হ্যাঁ, হ্যাঁ। আজকে যদি আমাদের এই গাছ ভাই যদি আমাদের সাপোর্ট না করে, তাহলে কিন্তু মুশকিল আছে। কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে। গ্লোবালি আমরা যদি এখন পুরো ট্রেন্ডটা দেখি, সেটা বলছে তোমার ব্যবসাটা যদি ইন্টারনেটে না থাকে, তাহলে কালকে থেকে তোমার ব্যবসা থাকবে না। এই যে পডকাস্টটা আমরা এখানে করছি, এটাও যদি ইন্টারনেটে না থাকতো, তাহলে আজকে আমরা এই জায়গায় বসে থাকতে পারতাম না। একদম তাই। সো আমরা যে কাজটা করব, আমাদের মতো করে ইনোভেশনটাকে কিভাবে আমরা স্কেল আপ করব, কিভাবে সেটাকে আমি নিয়ে যাব, এই যে বাক্সটা খোলার মতো যেটা তোমাকে দেখালাম, এটা করতে হবে। এই যে হাতুড়িটা নিয়ে এসেছি, হ্যাঁ, এটা দেখাবার জন্য কগনিটিভ বায়াসেসের উপরে আমার একটা বিরাট মাপের কাজ হয়। এই যে সেদিন কদিন আগে ডিসিপি বিধাননগরের সাথে কথা হচ্ছিল, অনিশ স্যারের সাথে, অনিশ সরকার, আমরা কগনিটিভ বায়াস নিয়ে কথা বলছিলাম। আচ্ছা। যে মানুষের যে বদ্ধমূল ধারণাগুলো, সেটা থেকেই তো সমস্যা, বা সেটা থেকেই নতুন আবিষ্কারের উৎপত্তি। তো একটা কথা আছে, ডেফামাসিও প্রফেশনাল। ডেফামাসিও প্রফেশনাল মানে হচ্ছে, তোমার কাছে যদি হাতুড়ি থাকে, তোমার সব প্রবলেমটাই মনে হবে পেরেকের মতো। যেহেতু তোমার হাতুড়ি আছে, তুমি ঠুকতে থাকবে। আচ্ছা। এগ্রিকালচারেও কিন্তু এই ডেফামাসিও প্রফেশনাল দেখা যাচ্ছে। আচ্ছা। আউট অফ বক্স থিঙ্কিংটা এত কমে গেছে, সবাই বলছে আমি 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 অর্গানিক বীজ বানাবো, বা আমি অর্গানিক ফার্টিলাইজার বানাবো। ফাইন, ঠিক আছে, এগুলো তো দরকার, খুবই দরকার। কারণ ভারতীয় কৃষি জমি যে কমছে, এটা তো ডাউট নেই। মানুষ বাড়ছে, জমি দখলে মানুষ বাস করছে। সয়েল ফার্টিলিটি নামতে নামতে তলানিতে গিয়ে ঠেকেছে, তাও লোকে বুঝতে পারছে না। একদম। এবং এই যে সয়েল ক্লাইমেট ইকোসিস্টেম, এর যে ইম্প্যাক্ট ট্রিমেন্ডাসলি অন দ্য অ্যাগ্রো ক্লাইমেট রেজিলিয়েন্স নিয়ে কাজ করার সময় এসছে, ক্রপ রেজিলিয়েন্স নিয়ে কাজ করার সময় এসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এসব বড় বড় টার্মস দেওয়াতে যারা নিচুতলার মানুষ ইন দ্য সেন্স যারা তৃণমূল স্তরে কাজ করছে, গ্রাসরুট লেভেলে যারা ফার্মার, তাদের কাছে এইসবের কোনো মিনিং নেই। কারণ আলটিমেটলি বিবেকানন্দ স্বামীজি যেটা বলেছেন, যে তুমি যতক্ষণ না লোকের মুখে খাবারটা দিতে পারছো, তার কাছে গিয়ে এইসব ভগবানের নাম করেও কোনো লাভ নেই। সো এখন যারা এগ্রি সায়েন্টিস্ট আছেন, দেখো আমি আবারও বলছি যে ট্রাস্ট ইস্যু। একজন সায়েন্টিস্ট গিয়ে একজন কৃষককে বলছেন এটা করতে হবে, সে কি করলো সেটা, এই যে করছে কি করছে না, এই যে তুমি হাসছো মুচকি মুচকি, তো আই ক্যান আন্ডারস্ট্যান্ড সুশোভন দ্যাট ইউ অলসো নো দ্য ফ্যাক্ট। ঠিক। যে আমি ডাক্তারের কাছে আসলাম, যেমন আমি সবসময় আমার কনসালটেন্সিতে বলি, ইফ ইউ আর কিপিং আ কনসালটেন্ট, ইউ মাস্ট লিসেন টু দ্যাট কনসালটেন্ট। তোমার যদি মনে হয় যে না আমি কনসালটেন্টের থেকে বেশি জানি, তাহলে কনসালটেন্ট রেখো না, দ্যাটস ওয়ান। এবং এটা কনসালটেন্টেরও রেসপন্সিবিলিটি যে সে ঠিক বুদ্ধিটা দেয়। একদম ঠিক। তুমি এক্সাম্পলস এর কথা বলেছিলে, আমরা যদি রেড কাউ ডেয়ারির কথা বলি, নারায়ণ মজুমদার স্যার ইজ আ ডেয়ারি টেকনোলজিস্ট ফ্রম বিসিকেবি। ঠিক। আজকে রেড কাউটা কোথা থেকে কোথায় উনি নিয়ে গেছে, ভ্যালু অ্যাডিশন তো অনেক পরে শুরু হলো। প্রথমে তো মেন যে প্রবলেমটা, এন্টারপ্রেনারশিপটা কি, তোমাকে মেন প্রবলেমটার উপরে ফোকাস করতে হবে। আচ্ছা।
আজকে ধরো জয়নগর মোয়া, আমি সব জায়গায় গেলে জয়নগরের মোয়ার কথা খুব প্রাউডলি বলি, কারণ ওই একটা প্রোগ্রামের সাথে আমি খুব ক্লোজলি রিলেটেড। এর তার জিআই হওয়া থেকে শুরু করে তার শেলফ লাইফ বাড়া থেকে শুরু করে। আচ্ছা। এবং ওখানে তুমিও চেনো আমাদের কমন ফ্রেন্ড, আমরা যে এমওইউ সাইন করতে গেছিলাম, রাজেশ, খোকনের মোয়া, এখন 1 নম্বর মোয়া জয়নগরে। এই রিসেন্টলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার হাতে একটা স্মারকপত্র তুলে দিয়েছেন ওনার এফোর্টের জন্য। তো রাজেশকেও যদি দেখো অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, যে আজকে ও জয়নগরে বসে ওর মোয়াটাকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে, তুমি জানলে খুব আশ্চর্য হবে যে লাস্ট ইয়ারে আমরা কিন্তু বিদেশের বিভিন্ন প্রান্তে জয়নগরের মোয়া পাঠিয়েছি। তাহলে বেঙ্গল থেকে আজকে কটা মিষ্টি এক্সপোর্ট হচ্ছে ভাই। তাহলে জয়নগর, সাউথ 24 পরগনা, একটা তোমার এই সুন্দরবনের কাছাকাছি একটা জায়গা, তাহলে সেই জায়গায় বসে যদি এই ছেলেটা করতে পারে, তো বাকিরা কেন করতে পারবে না? কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, ভ্যালু অ্যাডিশন। একদম। কনকচুর ধান, নলেন গুড় নিয়ে আমার মোয়া, আইএআরভি, যেটাকে আমরা কনকচুরটাকে যেটাকে আমরা আইএআরভি বলি, ইন্ডিয়ান অ্যারোমেটিক রাইস ভ্যারাইটি। ঠিক। তাহলে গোবিন্দভোগটাকে আমি পাঠাতে পারছি না কেন? তো গোবিন্দভোগটাকে পাঠাতে পারছি না কারণ তার এমআরএল ইস্যুজ আছে, তার হেভি মেটাল ইস্যু আছে। চাল গাছের একটা প্যাডি গাছের একটা ইনহেরেন্ট নেচার হচ্ছে ও মাটি থেকে হেভি মেটাল তোলে। ঠিক। তা আমি যদি আরো ব্যাপারটাকে এমন একটা সেন্সিটাইজ করে দিই, গলছি জায়গাতে আমি যদি এমনভাবে সেন্সিটাইজ করে দিলাম, তাতে ও যদি আরো বেশি আর্সেনিক তুলে ফেলে, তাহলে আলটিমেটলি তুমি যখন বিদেশের ল্যাবে যাবে, জার্মান ল্যাবে রিজেক্ট হয়ে যাবে, ডিটেক্টেড হবে। সো এই যে আজকে তো ইন্টারন্যাশনালি লোকে তো ভারতবর্ষ থেকে জিনিস চাইছে, এগ্রি প্রোডাক্ট চাইছে। আমরা দিতে পারছি না, তার কারণটা কি? কারণ এমআরএল ইস্যুতে আটকাচ্ছে, কোয়ালিটি প্যারামিটারে আটকাচ্ছে, আর তুমি সবটা ফাঁকিবাজি করে করতে পারবে না। ওকে। সো এই কনসার্টেড এফর্টটা সুশোভন অ্যাজ আ টিম নিতে হবে। এখানে একটা খুব সুন্দর প্রসঙ্গ উঠলো যে প্রোডাক্টের আপস্কেলিং করা বা সেটাকে একটা গ্রোথে নিয়ে যাওয়া, ফার্মারদের কাছে যে আসছে। সেখানে আমি যদি একটা প্রসঙ্গে আসি, যে আমরা বর্তমান সিনারিও দেখি ফার্মার তার জমির উৎপাদনটাই শুধু বাড়াতে পারে বা কিছু টেকনোলজি ইউজ করে সেটা কিভাবে আরেকটু ইজি করবে সেই পর্যন্ত আছে। তাহলে তারা যদি এখন ফার্মার্স প্রডিউসার কোম্পানি, তারপরে এফপিসি, এগুলো নিয়ে যে কথা হচ্ছে যে তারা সেই প্রোডাক্টকে ভ্যালু চেন করে সেটা মার্কেটে বিক্রি করবে। এবার যখন ভ্যালু চেনের দিকে আমরা যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি, আমি এক্সাম্পল নিই, টমেটো চাষ করছি, আমি সেটাকে সস বানাতে পারি, বানিয়ে মার্কেটে বিক্রি করতে পারি। এই এক্সাম্পল হিসাবে সবাইকে বলবে, আইডিয়া দেওয়ার জন্য তো আমরা বাঙালি রয়েছি, প্রচুর আইডিয়া আমরা যাকে তাকে দিয়ে দিলাম। কিন্তু সেখানে আপস্কেল করার প্রসেস কি? এবার যদি আমি প্রোডাকশন করে নিয়েও মার্কেটে বিক্রি করতে চাই, তখন দেখতে পাচ্ছি আমার সেই জায়গায় বড় বড় জায়েন্ট সেলার বসে রয়েছে। আমি কিষানের কথা বলতে পারি, তারা এখানে এসে প্রচুর পরিমাণে সেল করছে। সেই জায়গায় আমি কম্পিটিশনে আমার প্রোডাক্টটাকে নিয়ে কিভাবে সেল করবো, আমি সার্ভাইভ করবো কিভাবে, তার ওয়ে আউট কি হতে হবে? ওকে, আমি এটা ডাইরেক্ট উত্তর দেব না, আমার এটা একটা তাত্ত্বিক উত্তর দেবো, বাট আই থিঙ্ক দ্যাট উইল বি মোর দ্যান ডাইরেক্ট। তুমি জানো সুশোভন, আই এম অ্যান এক্সপার্ট ইন ইন্ডিয়ান ট্রেডিশনাল নলেজ, ঠিক আছে? তাহলে এই যে ভাগবত কা সার হ্যায়, বিশ্ব কা পুকার হ্যায়, जो लड़ सका है वही तो महान है। আচ্ছা। এন্টারপ্রেনিয়রশিপের ওয়ান অফ দ্য কোর এরিয়াস হচ্ছে যে টিকে থাকার লড়াই, পারসিস্টেন্স অ্যান্ড এন্ডিওরেন্স। হ্যাঁ, মানে তোমাকে পারসিস্টেন্ট হতে হবে ব্যাপারটাকে। গান্ধীজি বলেছেন, দেয়ার ইজ ইনাফ ফর এভরিবডিজ নিড, বাট দেয়ার ইজ নট ইনাফ ফর এভরিবডিজ গ্রিড। আচ্ছা। আমার এই 20 বছরের এবং তার মধ্যে থেকে ধরো 12 বছরের এন্টারপ্রেনাল ক্যারিয়ার এবং অলমোস্ট 11 বছরের এন্টারপ্রেনাল ডেভেলপমেন্ট ট্রেনিং ক্যারিয়ার, এই যেটা আমি দেখছি, যেটা তোমাকে বললাম যে আমি এই যে পথটাকে দেখে আমি খুশি নই, আমি চাই আমি আইফোন আইপ্যাড ওই লেভেলে। এখন ব্যাপারটা হচ্ছে আইফোন আইপ্যাড যেখানে হচ্ছে সেখানে হচ্ছে, কিন্তু তোমার লেভেলে কি হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। এই যে তুমি টমেটো সসের কথা বললে, দেখো এর দুটো অ্যাসপেক্ট আছে। এই যে আমরা বলছি ভারতবর্ষকে আমরা একটা বিকশিত রাষ্ট্র হিসাবে দেখতে চাইছি 2047 এর মধ্যে, তার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেফ ফুড নেশন, এবং ভারতবর্ষে যে খাবারটা হবে সেটা যাতে সেফ হয়। আচ্ছা। সেই এজেন্ডাটাই প্রাইমারিলি এফএসএসআই কে দেওয়া হয়েছে, এবং তারা বিভিন্নভাবে আমব্রেলা প্রোগ্রামটা ইট রাইট, তার মাধ্যমে বিভিন্নভাবে এই প্রোগ্রামটাকে আমরা জায়গায় জায়গায় পৌঁছাচ্ছি। দিল্লি আবি দূর হ্যাঁ, এখনো অনেক লড়াই বাকি আছে, বাট গিভেন আওয়ার এক্সপিরিয়েন্স আমরা যেরকম দেখেছি,
বড় বড় প্রোগ্রাম, আমাদের ভ্যাকসিন ডেলিভারি প্রোগ্রাম ইত্যাদি, সেখানে আমরা দেখেছি যে আমরা এটা সাকসেস পেয়েছি এবং সাকসেস পাবো আগামী দিনে। উই হ্যাভ টু বি হোপফুল। রুরাল এন্টারপ্রেনারদের যেটা প্রবলেম হয়, বা যারা রুরাল এন্টারপ্রাইজ প্রথমে খুব এনথুজিয়াস্টিক্যালি তারা আসে, এবং যখন তারা এই প্রতিবন্ধকতাগুলোর সম্মুখীন হতে থাকে তাদের মধ্যে একটা মেজর সংখ্যক মানুষ ডিসার্টেন্ড হয়ে যায়। ঠিক। এন্টারপ্রেনার সে যদি নিজে ডিসার্টেন্ড হয়ে যায় তখন দেখবে সে আর লড়াইটা দেবে না। এই যে দেখবে কৃষ্ণ বলছেন অর্জুনকে 700 শ্লোক দিয়ে বোঝাচ্ছেন যে কেন লড়াইটা করা দরকার, কিন্তু তার শেষে বলছেন যথা ইচ্ছাসি তথা কুরু। আমার কাজ তোমাকে বলা, তুমি শুনবে কি শুনবে না দ্যাট ইজ আপ টু ইউ। এবং এই যে শ্লোকটা খুব ইম্পর্টেন্ট শ্লোক, সুখে দুঃখে সমা কৃত্বা লভা লভো জয়া জয় তত যুদ্ধে আয়ুজস্ব নৈবম পাপাময়াস। তুমি যদি সুখ দুঃখ পরিত্যাগ করে তোমার ধর্ম, যেটা তোমার কর্মের উপরে ফোকাস, এটাই কর্মযোগ, এই কর্মযোগটাকে যদি করতে পারো। এখন ম্যাক্সিমাম এন্টারপ্রেনারদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা মাঠে নামছে, তারা খানিকটা গেল, গিয়ে তারা যখনই বাধার সম্মুখীন হচ্ছে তখন বলছে না না এটা পসিবল না। আমি তোমাকে স্ট্যাটিস্টিক্স ডেটা দিয়ে এটা দেখাতে পারি যে যে বড় কোম্পানির নামগুলো করছো, আমরা তো সবার সাথেই কাজ করি, এর আউটরিচ নেই, এর বাইরেও একটা বিরাট বড় মার্কেট আছে। আচ্ছা, আমি যদি তোমাকে একটা সামান্য এক্সাম্পল দিই, আমার হাতে খড়ি হচ্ছে রিজিনাল জায়েন্ট বিস্ক ফার্মে। আমি যখন বিস্ক ফার্মে ছিলাম, আজ থেকে ধরো 2006-07 কথা বলছি, এই সময়টা তোমার আমি এবং আমার এক্সপার্টস যারা আছেন তারা একসাথে বসে একটা ব্রেনস্টর্মিং করে দেখেছিলাম, যেটা এখনো সত্যি, ইস্টার্ন ইন্ডিয়াতে সারা ভারতবর্ষের 82% বিস্কিট কনজাম্পশন। আচ্ছা। এবং তুমি এটা একটা ব্ল্যাক হোল অফ বিস্কিট, যত মাল দেবে তত মাল বেরিয়ে যাবে। ওকে, ঠিক আছে, এটা কিন্তু এখনো প্রিভ্যালেন্ট। এবার ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি মনে করো যে না আমি আর একটা বিস্ক ফার্মই বানাবো বা আমি আর একটা আনমোল বানাবো, তো সেটা নাও হতে পারে। তোমার লেবার, তুমি যদি বলো লোকাল বেকারিগুলোর সমস্যাটা কি হয়, লোকাল বেকারিগুলো কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে না। আমার ওয়ান অফ দ্য প্রিন্সিপাল এজেন্ডাস টু ফুড প্রসেসার্স বা এগ্রিকালচার থেকে যারা ফুড প্রসেসিং এ আসবে, আমি একটা ধরে মোড়ে বানিয়ে দিলাম, এইটা করলে কিন্তু হবে না। আচ্ছা, তার কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা যদি আমি কনসিস্টেন্ট না রাখতে পারি, এবং সেই জায়গাটাই কিন্তু টেকনোলজি। দেখো সুশোভন, যে কোনো প্রজেক্ট করতে গেলে তার 3টেই পার্ট আছে। প্রথমে হচ্ছে অ্যাক্সেস টু টেকনোলজি। আচ্ছা, যে বস আমি ঘন্টায় 10টা পাউরুটি বানাচ্ছি, তাহলে আমার এমন একটা টেকনোলজি চাই যেটা ঘন্টায় আমাকে 1 লাখ পাউরুটি দেবে। তো আমি যখনই প্রোডাকশনটা বাড়িয়ে ফেললাম, আমার অ্যাক্সেস টু মার্কেট লাগবে। ঠিক। মার্কেটটা কিভাবে বাড়াবো, তাহলে তার একটা স্ট্র্যাটেজি লাগবে, তার একটা প্রসেস লাগবে। তো মার্কেট বাড়ালাম, টেকনোলজি নিলাম, তাহলে টাকা লাগবে, তাহলে অ্যাক্সেস টু ফান্ডের জন্য আমাকে ব্যাংকে যেতে হবে, তাহলে আমার প্রজেক্টটা ব্যাংকেবল হতে হবে। টেকনোলজিটা আমাকে এমন টেকনোলজিস্টের কাছ থেকে নিতে হবে, বা এমন টেকনোলজি ট্রান্সফার ইনস্টিটিউটের থেকে নিতে হবে যারা টেকনোলজিটা নিয়ে রেগুলার কাজ করছে, জানে। আর অ্যাক্সেস টু মার্কেট, ডেফিনেটলি আমাকে সেই মার্কেটিং এক্সপার্টের সাথে কাজ করতে হবে। বলতে চাইছি একটা কোলাবোরেশন দরকার। একজন এন্টারপ্রেনার সে সবকটা ব্যাপারে এক্সপার্ট নাও হতে পারে। ঠিক। ফলে ধরো আজকে এই যে এতগুলো এফপিসি কাজ করছে, তুমি একটু আগে ব্রেকে বলছিলে যে সেখানে কিছু এক্সপার্টস তাদেরকে সাজেস্ট দেয়া হচ্ছে। এখন প্রবলেম হচ্ছে যে যাদেরকে দেয়া হচ্ছে, আমি তাদের কম্পিটেন্সি নিয়ে কথা বলছি না, ডেফিনেটলি দে আর কম্পিটেন্ট, নাহলে কি করে তারা চাকরি পাচ্ছে, কিন্তু তারা কি ততটা কমিটেড? আজকে ব্যাপারটা হচ্ছে একটা এন্টারপ্রাইজ তৈরি করতে গেলে কি পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা অ্যাজ অ্যান এন্টারপ্রেনার আমি জানি, সুশোভন তুমিও জানো অ্যাজ অ্যান এন্টারপ্রেনার। তো সেই পরিমাণ এফর্টটাকে দিতে চাইছে, দ্যাটস ইম্পর্টেন্ট। আর মোস্ট অফ দ্য কেসে কি হচ্ছে, টেকনোলজিগুলো যেগুলো আসে সেগুলো হাফ হার্টেড আসে। আচ্ছা, মেশিনারি যেগুলো আসছে সেগুলো পুরোটা আসছে না। ফলে আমি খানিকটা নিলাম না, নিজের মতো করে তৈরি, এটা হয় না। একটা আলু ধরো তোমার এখন যা টাকা কিলো, একটা আলু 20 গ্রামের দাম যদি তোমার 5 টাকা হয়, সেই 20 গ্রামের আলুটা থেকে ধরো তোমার 2 প্যাকেট বা 3 প্যাকেট চিপস হচ্ছে। তো সেখানে যদি একটা 10 টাকা করেও প্যাকেট হয়, তাহলে 5 টাকার আলুটা বেসিক্যালি 20 টাকা বা 30 টাকায় চলে যাচ্ছে। এটাই তো খাদ্য প্রক্রিয়াকরণ।
এবং খাদ্য প্রক্রিয়াকরণটা কিন্তু টাইম পাস নয়, মানে ইট ইজ দ্য নিড অফ দি আওয়ার নাও সুশোভন। ওকে। আমরা এই যে ফ্রেশ খাবার চক্করে আমরা প্রত্যেক বছর প্রায় 152,000 কোটি টাকার খাবার নষ্ট করছি। আচ্ছা। দিস ক্যান বি গুগল। আবার একটা সাইডে যদি দেখো তাহলে প্রত্যেক দিন প্রায় 3,000 শিশু অল্পাহারে স্বল্পাহারে বা অনাহারে মারা যাচ্ছে। তাহলে একদিকে মানুষ খেতে পাচ্ছে না, আর একদিকে প্রচুর পরিমাণ খাবার নষ্ট হচ্ছে। এবার এই পুরো ব্যাপারটা ব্রিজ হবে যদি খাদ্য প্রক্রিয়াকরণ হয়। ঠিক। আমরা যে সময় খাদ্য প্রক্রিয়া নিয়ে পড়াশোনা করেছি সেখানে বলা হতো যে ইন্ডিয়াতে 2% প্রক্রিয়াকরণ হচ্ছে না। তো এখনো ফিগারটা যে বিরাট বেড়েছে তা নয়, তাহলে মার্কেটটাও সেইভাবে বাড়তে হবে। তবে খাদ্য প্রক্রিয়াকরণ করলে তার গুণগত মানটা ঠিক রাখাটাও দরকার, যেটা রাখছে না। ঠিক। কি কালার ইউজ করছো, কি ফ্লেভার ইউজ করছো, কি অ্যাডিটিভ ইউজ করছো, কি প্রিজারভেটিভ ইউজ করছো, এই সবগুলো কিন্তু জানতে হবে। তুমি যদি ওই যে বললাম টেকনোলজিটা আধা আধি জেনে যদি নামো তাহলে কিন্তু উইকেটে টিকে থাকতে পারবে না। যদি আমি একটু মেন টপিকে চলে আসি, সেটা হচ্ছে ফার্মাররা একটা জিনিসই বোঝে, সেটা হচ্ছে আমার ক টাকা খরচ হচ্ছে আর আমি ক টাকা ঘরে তুলতে পারছি। বেসিক্যালি এখন যদি সাধারণ ফার্মারদের দেখি যারা ধান চাষ করে রয়েছে, ধান চাষ করে শুধু বিচুলিটা তার ঘরে ঢোকে, প্রফিট কিছু থাকে না, সার বিষের দোকানেই চলে যায়। পাট চাষ করলে ফার্মাররা লস খায় পাট চাষ করে, কিন্তু গতানুগতিক ধারায় সেটাই করে আসছে। নর্মালি গভর্নমেন্ট সেই কারণে ফার্মারদের মোটিভেশন রাখার জন্য, তাদেরকে ধরে রাখার জন্য, মোটিভেট করার জন্য সাবসিডি দিচ্ছে, যে তুমি চাষ করো, এত পার্সেন্ট, 30%, 70%, 50% সাবসিডি আছে, তুমি চাষটা করতে থাকো। এবং নর্মাল যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরলাম একটা ফার্মার পেঁপে চাষ করে, তাহলে কি শুধুমাত্র পেঁপে চাষটা নিয়ে সে করতে থাকবে, নাকি সেখান থেকে আর কোনো ওয়ে আউট সে বের করবে যেখান থেকে তার ব্যবসা করে সে সেই জায়গায় এনরিচ হতে পারবে, নাকি ওই জায়গার মধ্যেই তার সীমাবদ্ধ থাকবে এবং তার ছেলেকে বলবে বাবা তুই চাষে আসিস না, তোর দরকার নেই চাষ করার? আপনার মতে কি বলে, কি করবে? দেখো সুশোভন, আমি যদি এই যে পেঁপেটাই সামান্য একটা পেঁপে নিয়ে যদি কথা হয়, পেঁপের 1 কিলো কত তোমাদের এখানে এখন? অ্যাভারেজ 8 টাকা থেকে 15 টাকা এর মধ্যে দাম ভ্যারি করে। প্যাপেন একটা এনজাইম, এটা আমাদের বিস্কিটে লাগে। আচ্ছা। প্রোটিনেজ, এটা প্রোটিনেজ মানে প্রোটিনগুলোকে কাটে, গ্লুটেন বন্ড থাকে, গ্লুটেন বন্ডগুলোকে কাটতে লাগে। আরও অনেক জায়গায় কসমেটিক্সে, ফার্মাসিউটিক্যালেও রিং। তুমি একটা ইন্ডিয়া মার্টে সার্চ করো, দেখো 1 কিলো প্যাপেনের দাম প্রায় 700 থেকে 1800 টাকা কেজি। তাহলে 15 টাকার পেঁপেটা মোটামুটি তোমার 1700 থেকে 1800 টাকা অবধি যাচ্ছে, যখন ওটাকে আমি ওর অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলোকে প্রসেস করতে পারছি। আচ্ছা। এটা আমার কৃষাণ ভাই বন্ধু যারা আছেন তারা সবাই জানেন, জানেন না তা নয়। সমস্যাটা হচ্ছে যে তাদের কাছে সেই স্কোপটা নেই যে আমি এটা করবো কোথায়। এখন এটা কেন হয়? দেখো, আমি নিজে একজন এন্টারপ্রেনার হিসেবে বলছি, এন্টারপ্রেনারের না অনেক অশান্তি জীবনে। মানে দেখবে আমাদের এই টাকা পয়সা, এই ট্যাক্স, এই কাস্টমার, এই লোক আমাদের জন্য যে 100 রকমের ঝামেলা। তুমি যদি মনে করো যে তুমি একাই পুরো কাজটা করে ফেলতে পারবে, এটা কিন্তু হয় না। ঠিক। আমি চাষের মধ্যে ইনভলভ, তার চাষ করছি, আমি এবার সেকেন্ড আরেকটা করলে এটা তো হ্যাম্পার হবে, আমি ব্যালেন্স করবো কি করে? তো দুটো জিনিস হতে পারে। দেখো, আমি সবসময় আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা গ্রাম থেকে আসে, এখন যদিও সেই সংখ্যাটা খুব সীমিত হয়ে যাচ্ছে, কারণ কোনো জায়গাটাই আর ঠিক গ্রাম বলা যাবে না, মফস্বলের চেহারা দিচ্ছে। হ্যাঁ, একদম। আর তাছাড়া কি টেকনোলজিটা, এটা ভালো দিক, একটা দিক যে টেকনোলজিটা সবার কাছে একদম গ্রাসরুট অবধি পৌঁছে দিচ্ছে আমাদের এই ইউটিউবের সূত্রে বা যে কোনো রকম সোশ্যাল মিডিয়ার সূত্রে। তো মেন জিনিসটা থাকে ফার্মার, এই ফার্মিং বিজনেসের কমিউনিটি ডেভেলপ করা এবং তাদের মধ্যে এক জায়গায় একটা ইউনিটির মধ্যে আসা। তার জন্য তো তৈরি হয়েছিল ফার্মার্স প্রডিউসার কোম্পানি বা ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন। কিন্তু সিঙ্গেল ফার্মার যারা যে সাবজেক্টের উপরে ইন্টারেস্টেড, সেই সাবজেক্টটা নিয়ে যদি একটা কমিউনিটি হয়, আমার মনে হয় সেটা অনেক বেশি বেনিফিটেড হবে। আপনার মতে কি বলছে? তো এই কমিউনিটি যেটা তুমি বলছো, এটা নয় যে এরকম নেই, কমিউনিটি আছে, কিন্তু কমিউনিটিগুলোর পারপাসটা খুব ওয়েল ডিফাইন্ড হতে হবে এবং সেটাকে একটা স্ট্রং ফলো আপের মধ্যে রাখতে হবে। মানে আমি বিরাট করে বলতে চাই না, যেমন ধরো আজকের দিনে দাঁড়িয়ে মেধা সম্পদ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা কটা মানুষ জানি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা কি? আমাদের ধান, গান, বুনন, বয়ান, পাঁচালি থেকে শুরু করে সব কিছু
আজকে এটা কিন্তু একটা বিরাট গ্লোবাল থ্রেটের মধ্যে আছে, যেটা আমরা জানি না। আচ্ছা, যেমন ধরো জয়নগরের মোয়া, এই যে জয়নগরের মোয়া যে জিআই, ঠিক আছে, তো জিআই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন যেটাকে আমরা বলছি, তো জিআইটা পাওয়ার জন্য এটাতে কি হবে বা এটাকে আমরা কিভাবে মার্কেটিং করব, এটা তো জানাবার জন্যও লোক চাই। বিজ্ঞান চেতনা ভবন আমাদের খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিলেন, আমাদের জয়নগরের যারা কনকচুর ধান নলেন গুড় দিয়ে করছেন তাদেরকে করে দিলেন যে তোমরা জিআই হলে, কিন্তু জিআই হওয়ার পরে সেটাকে কিভাবে মার্কেটিং করতে হবে, জিআইয়ের মার্কেটিং কিভাবে হবে, তার ব্র্যান্ড সাপোর্ট কিভাবে হবে, এই পার্টগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণ ঢুকতে হবে মানুষকে। তো কমিটিগুলোর অনেকগুলো অ্যাসপেক্টস আছে। এগ্রি মার্কেটিং ইজ নট আ ভেরি সিম্পল থিং সেভাবে দেখতে গেলে। আমি মাল বানালাম, বেচে দিলাম, এই যে একটা ধরো বছরের পর বছর ধরে আমরা মান্ডিতে গিয়ে মাল দিয়ে চলে আসছি, ঝামেলা ঘাট থেকে নামিয়ে দিলাম, এই মানসিকতাগুলোকে ভ্যালু অ্যাডিশন মানে ফুড প্রসেসিং এর মধ্যে দিয়ে নিয়ে গেলে আমরা কিন্তু অনেকটা পরিমাণ চেঞ্জ করতে পারি। ওকে, আজকে ভারতবর্ষের বাইরে এরকম অনেক দেশ আছে যেখানে ফ্রোজেন ফুডের প্রচুর ডিমান্ড, কিন্তু তুমি বলো তো পশ্চিমবঙ্গে কটা ফ্রোজেন ফুড ইউনিট আছে? গভর্নমেন্টের একটা আছে এলডিসি, আর কোথায় দেখতে তো পাই না। দু চারটে কোম্পানি হয়তো তৈরি হয়েছে ছোট ছোট। তো এখন এদেরও মানে আমরা কনসাল্ট করছি, এরকম হাতে গোনা দুটো একটা কোম্পানি আছে যারা জাপানকে সাপ্লাই করবে বলছে, তাদেরও কিন্তু একটা মেজর প্রবলেম হচ্ছে যে আমরা মানে তুমি যদি স্টেটমেন্টটা শোনো যে আমরা কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছি না। ঠিক, ফলে মাল প্রচুর তৈরি হচ্ছে, হয়তো জিনিস প্রচুর তৈরি হচ্ছে, কিন্তু সেটা কোয়ালিটি ম্যাচ না করলে সেটাকে কিছুতে এক্সপোর্ট করা যায় না। মানে ব্যাপারটা কি এরকম, ফার্মার তার প্রোডাক্টটা তার মতো করে বানাবে না, মার্কেটে যে রকম প্রোডাক্টের ডিমান্ড সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে তাকে প্রোডাক্ট উৎপাদন করতে হবে, যাতে সেই মার্কেটে সে তার প্রোডাক্টটা ভালো দামে বিক্রি করতে পারে। বলো তো কেন, কেন বলো তো? এটা এই যে তুমি বললে এটা তো একদম ধ্রুব সত্য, এটা কেন বলো তো? আমি তোমার একটা এক্সাম্পল দিই। ঠিক, ধরো পশ্চিমবঙ্গে একটা দারুণ ফলের রাজা আছে, সেটা কি? আম। আমি কোম্পানির নাম করছি না, এরকম অনেক কোম্পানি আছে যারা এই ম্যাঙ্গো জুস বা এই যে ম্যাঙ্গো ড্রিঙ্ক যেগুলো সেগুলো বানায়। তারা কেউ পশ্চিমবঙ্গ থেকে ম্যাঙ্গোটা নেয় না, আচ্ছা, অথচ আমাদের এখানে হিমসাগর থেকে শুরু করে বিরাট ভ্যারাইটি অফ ম্যাঙ্গোস। ঠিক, ম্যাঙ্গোর কারণ কি? প্রচুর রিসার্চ। হ্যাঁ, তোমাকে যে ম্যাঙ্গোটা এই তোতাপুরি বা আলফানসো, এই দুটো ভ্যারাইটি অফ ম্যাঙ্গো এর কিছু স্পেশালিটি আছে। আমি যখন একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক বানাবো, আমাকে দেখতে হবে আমার ম্যাঙ্গোর পাল্পটা যাতে বড় হয়, বেশি হয়, আটি টু রিন্ড, এই রিন্ড টু পাল্প যে রেশিওটা সেটা যাতে বেশি হয়, এবং তার একটা স্পেসিফিক ব্রিক্স আছে। আচ্ছা, সেটা তোমাকে হিমসাগর দেবে না, তাহলে আলফানসো আর তোতাপুরি দেবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি তো আলফানসো আর তোতাপুরি না বানিয়ে যদি আমি ক্রমাগত এই কোম্পানিগুলোর কাছে গিয়ে বলি দেখুন আমার কাছে এই আমটা নিন, সেই আমটা তারা নেবে না, তোমাকে আলফানসো তোতাপুরি দিতে হবে। এবার তুমি যদি বলো স্যার আমার তো আম বাগানে এই ভ্যারাইটিগুলোই আছে, এখন যদি আবার তুলে ফেলে নতুন করে, তাহলে তো হবে না। মানে কোথাও তো গিয়ে তোমাকে টেকনোলজিটার সাথে অ্যালাইন করতে হবে। সো দ্যাটস দ্য ক্রাক্স। তাহলে ফার্মিং করার আগে মার্কেট কি চাইছে সেটা বুঝে তবে ফার্মিং করব। আমি হলে সেটা করতাম। আর এখন সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ, যারা এন্টারপ্রেনার হিসেবে দেখবে ফার্মিংটাকে, এন্টারপ্রাইজ হিসেবে দেখবে, দেখো ব্যাঙ্গালোরে দাঁড়িয়ে লোকে স্যাফরান চাষ করছে না, করছে, বাড়িতে করছে। আমিও প্রথম দিকে আই ওয়াজ ভেরি রিলাক্টেন্ট, যখন হাইড্রোপনিক্স এরোপনিক্স আসলো অ্যাজ আ টেকনোলজি, আমিও অ্যাজ অ্যান এগ্রিকালচার সায়েন্টিস্ট আমারও প্রথম দিকে একটু নাকশিটকানি ছিল যে না এটা তো মনে হয় পসিবল নয়। কিন্তু আগামীতে যে পরিমাণ ল্যান্ড আমরা লুজ করছি এবং এই ভার্টিক্যাল ফার্মিং টেকনোলজিগুলো, এগুলোকে যদি আমরা অ্যাডাপ্ট না করতে পারি তাহলে তো সার্ভাইভ করতে পারবো না, হারিয়ে যাব। এই প্রো ফার্মা, প্রো কসমেটিক্স, ফুড প্রসেসিং তো আছে, এই জায়গাগুলোও আমাদের কৃষক বন্ধুদের যারা আছেন সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, হোয়াট এভার, যারা এই প্রসেসিংটার মধ্যে ঢুকতে চায় তাদের ফোকাস করতে হবে। মানে র প্রোডাক্ট ফার্মাররা উৎপাদন করছে করুক, নিউ জেনারেশন এটা প্রসেসিং এর দিকে মাথা দিয়ে যদি এগোয় তাহলে আরেকটা নতুন ভ্যালু চেইন বানানো যায়। একদম। তুমি দেখো আজকে বিটরুট ফর এক্সাম্পল, তুমি বিটরুট বানাও না, বিটরুটের যে প্রিন্সিপাল ইনগ্রিডিয়েন্ট, এই যে আমরা কি বলি বিটরুট খেলে রক্ত বাড়বে, তো তার যে প্রিন্সিপাল অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা, তুমি তো কত বিটরুট খাবে? পসিবল না। অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা যদি বার করে নাও, যে ক্যারোটিনয়েডস গুলো আছে, যে ফ্ল্যাভোনয়েডস গুলো আছে, সেগুলোকে যদি বার করে এক্সট্রাক্ট করে একটা ক্যাপসুল বানাও,
সেই ক্যাপসুলটা তো অ্যাজ আ ডোজ সেটা প্রেসক্রাইব হলে একটা ওভার দ্য কাউন্টার যদি আমরা মেডিসিন বানাতে, এরকম আছে তো। আজকে যে সমস্ত কোম্পানিগুলো দিল্লি বোম্বে থেকে কাজ ফাটিয়ে কাজ করে বেরিয়ে যাচ্ছে, তারা কি আলাদা করছে? তারা তো এটাই করছে, র প্রোডাক্টটা প্রকিউর করছে, প্রসেসিং এ নিয়ে গিয়ে সেটা বিভিন্ন কোম্পানিকে সেল করে দিচ্ছে। তোমার যদি মনে হয় যে না আমি ওদের সাথে কম্পিট করতে পারবো না, তাহলে তুমি ওদেরকে সাপ্লাই করো, ঠিক। তুমি ওদের সাথে কন্ট্যাক্ট করো। এবার সেগুলো ডেফিনেটলি পিপল লাইক আস, যারা আমরা এক্সপার্টস এই সেগমেন্টে বহুদিন কাজ করছি, আমাদের কাছে আসলে আমরা তোমার অ্যাক্সেস টু মার্কেটটা তৈরি করে দেবো। দেখো, অ্যাক্সেস টু মার্কেটের জন্য সার্টিফিকেশনটাও খুব ইম্পর্টেন্ট। সার্টিফিকেশন মানে এরকম কেনা সার্টিফিকেট না যে পয়সা দিলাম আমাকে একটা সার্টিফিকেট ধরিয়ে দিই। কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে তার ISO 22000, BRC, এই ধরনের যে সার্টিফিকেশনগুলো আছে, তো এইগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো জানতে হবে। আবারও বলছি যে একজন ফার্মারের পক্ষে এত কিছু জানাটা ভেরি ডিফিকাল্ট, গ্রোয়ারের পক্ষে। আমরা একটা বিজনেসের পারপাস থেকে যদি দেখি, একটা ব্যবসা 3 রকম পার্টের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে প্রোডাকশন, একটা হচ্ছে তার স্কেলিং, প্যাকেজিং, থার্ড হচ্ছে মার্কেটিং বা সেলিং। 3টা পার্ট আছে ব্যবসার। তাহলে ফার্মার সে তো উৎপাদন করতে জানে, সে কিভাবে ব্যবসা করবে? উৎপাদনের ব্যবসা একসঙ্গে করতে গেলে তো আমি তো দশভুজা নই যে আমি সবকিছু একবারে পারবো। তাহলে আমি ফার্মিংটাই ভালো করে মন দিয়ে করতে পারি, আমি সেই জায়গায় স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য জানতে পারি যে কি কি করলে আমার প্রোডাক্টটা সেই মার্কেটের জন্য বিক্রি হতে পারে। ফার্মারের শুধু এটুকু জানার প্রয়োজন। একদম একদম। ফার্মারের বাড়ির ছেলেটার কি জানার প্রয়োজন? সে সেই প্রোডাক্টটা কিভাবে ভ্যালুয়েশন করবে, তার কোয়ালিটি কন্ট্রোল করবে, বা কিভাবে প্যাকেজিং করবে, সেই পার্টটা। থার্ড আর একটা পার্ট, সেই প্রোডাক্টগুলো মার্কেটে যে তৈরি করছে সেটা নিয়ে বিক্রি করা, যে কোন মার্কেটে এই প্রোডাক্টটা পৌঁছে দিলে সেখানে সঠিক দাম পাওয়া যাবে এবং যে উৎপাদন করছে সে সঠিক মূল্যটা পাবে। এই 3টে পার্টে ডিভাইড না করলে তো আমার মনে হয় না বিজনেসটা ঠিকভাবে দাঁড় করানো যাবে না। একদম ঠিক। এখন ব্যবসা মানেই যে সেটা খুব ঝাঁ চকচকে হবে একদম ডে 1 থেকে, এটা আমাদের ছেলে মেয়েদের বুঝতে হবে। আচ্ছা, মানে দেখবে, এই যে তোমার জন্য আমি একটা গিফট বানিয়ে এনেছি, মানে আমি আর যাই করি তার সাথে আমি একটু ছবি আঁকি আর মূর্তি বানাই, আপনারা আমার ফেসবুক প্রোফাইলেও দেখতে পারেন। তো এটা আমি সুশোভনের জন্য হাতে কিনেছি, পট বেসিক্যালি এটা। হ্যাঁ, এটা আমার ইন্সপিরেশন দুর্গা। তো এই মা দুর্গা আমি সুশোভনকে দিচ্ছি যাতে ওর এই অসামান্য প্ল্যাটফর্ম এগ্রি চর্চা এটাও এগিয়ে নিয়ে যেতে পারে মায়ের আশীর্বাদে। থ্যাংক ইউ সো মাচ আর এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। থ্যাংক ইউ সুশোভন। আর এটা একটা সিগনিফিকেন্সও আছে, এই যে মা দুর্গা, দেখো তার পরিবার। তো আমরা এখন পরিবারতন্ত্র নিয়ে যদিও খুব রাগারাগি করছি, কিন্তু এটাও বলছি যে পরিবারটাই কিন্তু মানুষের আসল স্ট্রেংথ। ফলে আমি যেটুকুনি বাংলা কৃষকদেরকে দেখেছি কাছ থেকে, কারণ দেখুন আমি তো এই এসি রুমে বসে কাজ করার লোক নই, আমি আপনাদের সাথে মাঠে ঘাটে ঘুরে কাজ করি, আপনারা দেখতেও পারবেন। আপনাদের পরিবারের মধ্যে একটা ইন্টিগ্রিটি দরকার। এই যে আমরা বলি না ইন্ডিয়ান ফ্যামিলিতে কালেশ, অলওয়েজ ফাইটিং, এইগুলো লিমিট যদি করা যায়, আপনারা কাজটা ভাগ করে নিতে পারেন। এই কমার্সের যুগে ধরো আজকে আমরা যদি খুব তাড়াতাড়ি 4-5টা কথা, 4-5টা এক্সাম্পল নিই, একদম হাতের সামনে যেগুলো পড়ে আছে। একটা কলা গাছ, কলা হচ্ছে, আমি কেভেন্টারকে দিচ্ছি বা যে কোনো কোম্পানিকে দিচ্ছি, সেটা তো কলাটা দিলেন। কলার যে ট্রাঙ্ক, কলার যে পাতা, তারও তো ইউটিলাইজেশন আছে। ঠিক। আমি যদি একটা থালা বানাতে পারি 25 টাকা, আচ্ছা, যার কোনো ভ্যালু নেই, তাহলে এসে ব্যাপারটা চোখের সামনে আছে। আমাকে কি করতে হবে? আমাকে একটা মেশিন কিনতে হবে 30,000 টাকা, 50,000 টাকা। তাহলে আমি তো দিনে কত লক্ষ যে থালা বানাতে পারবো তার নেই ঠিক। ঠিক। সেটাকে 25 দিয়ে গুণ করুন। এবার আপনি যদি বলেন আমি এত থালা কোথায় বেচবো, তারও ব্যবস্থা আছে। থালা তো কিনছে লোকে। এই যে গ্রিন ইকোনমি, সাস্টেনেবল ওয়েভ, যেটা নিয়ে এখন সারা বিশ্বের তোলপাড় চলছে, পলিউশন কমানো হবে। তোমার তো আছে মা, আমারে তো দিচ্ছ মা, যা আছে তোমার। প্রত্যেকটা গাছের একটা অয়েল আছে, সেটা যদি এক্সট্রাক্ট করা যায়, সেটা মেডিসিন, ফুড, ফার্মা সব জায়গাতেই যাবে। অ্যান্টিপেস্ট রোল আছে, সেখানেও যাবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে চেনা, এই যে সেটাকে বোঝা এবং টেকনোলজিটাকে অ্যাডাপ্ট করা, এইটা করতে হবে কষ্ট করে। আর একটা সামান্য ইনভেস্টমেন্টে একটা এক্সট্রাকশন প্ল্যান্ট। এবং এরকমও দেখা যায় যদি তুমি প্রমিসিং হও আর যদি তুমি সেইভাবে কোম্পানির সাথে কানেক্ট করতে পারো, ওরা কিন্তু প্রসেসিং প্ল্যান্টটা পুট করতেও তোমাকে হেল্প করবে। আচ্ছা, ওকে। সো এরকম নয় যে পুরোটা আমাকে করতে হবে। আর এগুলো কি একবার চালু হয়ে গেলে তখন দেখবে অত হেডেক কিন্তু নেই, চলতে থাকবে।
আজকে গুজরাট থেকে যে পরিমাণ ডেসিকেটেড ভেজিটেবলস এক্সপোর্টেড হচ্ছে, ভেজিটেবলস এর নাম্বার ওয়ান কে রে বাবা? নাম্বার ওয়ান তো আমরা। উৎপাদন বেশি আমরা করি, তাহলে আমরা কেন পারছি না? ডেসিকেশনটা কেন করতে পারছি না? ফ্রেশ পাঠাতে পারছি না, ঠিক আছে, তাহলে ডেসিকেটেডও পাঠাতে পারবো। এখন ড্রাই ফ্রুটসের যে কোনো ড্রাই ভেজিটেবলের একটা মার্কেট বিরাট তৈরি হচ্ছে। দেখো, যত মিডল ইস্ট কান্ট্রিজ বা যেসব দেশে এখন যে পরিমাণ আনরেস্ট, সেখানে তো ড্রাই ফ্রুটটা প্রচন্ড পরিমাণে দরকার। ঠিক, এই ইউএন মিশন যেখানে চলছে প্রত্যেকটা জায়গাতেই তুমি যদি দেখো, ওদের তো খাবার পৌঁছাবার জন্য ড্রাই ফ্রুটটাই দরকার, যে মানুষকে দেবে সেটা জলে বয়েল করে খেয়ে নেবে। ফ্রেশ পাঠাবার তো অবস্থা নেই। তাহলে আমরা আজকে এই শস্য শ্যামলা পৃথিবীতে, এই শস্য শ্যামলা পশ্চিমবঙ্গে যে পরিমাণ আমাদের খাবার ওয়েস্টেজ হচ্ছে, টমেটো লোকজন রাগ করে মাটিতে ফেলে দিচ্ছে, ঠিক, তা এটা তো ভাবতে হবে এবং তাদেরকেই ভাবতে হবে। তাদের ভাবনাটা কিন্তু সরকারও ভেবে দেবে না। আমি উদ্যোগী এগিয়ে আসলে তবে সাপোর্ট দেওয়ার জন্য আমি লোককে পাবো। এই যে উদ্যোগপতি, তো এন্টারপ্রেনারশিপের বাংলাটা কি উদ্যোগপতি? বাবা, উদ্যোগটা তো নিতে হবে তোমাকে। তুমি তো যদি বসে থাকো না উদ্যোগটাও আমি নেবো না, তুমি এই প্ল্যাটফর্মটা তো করেছো। ঠিক, এই যে এটা কি সোজা? এই যে তুমি যে এই যে তোমার যে সিলভার বাটন, আগামীতে গোল্ডেন, তারপরে তোমার ডায়মন্ড ইত্যাদি, তো এগুলো তো তুমি এই যে দিনে রাতে পরিশ্রম করছো, এটা তো তার ফল। তো এটা তো লোককে করতে হবে। একজন ফার্মারের মাইন্ডসেট কি হওয়া উচিত যাতে সে তার ব্যবসাকে আপস্কেল করে নিয়ে যেতে পারবে? সমস্ত কমপ্লিকেশন প্রবলেমগুলো মাথায় নিয়ে আমি বলছি, যারা ধরুন একদম মার্জিনালাইজড নয়, মার্জিনালাইজড যারা একদম, তারা এতটা পারবে না, এটা তাদেরকে ভুল স্বপ্ন দেখিয়ে লাভ নেই। ঠিক, কিন্তু যারা আপনারা ভালো কাজ করছেন, অলরেডি আপনাদের একটা বেস আছে, তাদের ক্ষেত্রে এই টিমটা তৈরি করা, এই টিম ওয়ার্কটা করা খুব ইম্পর্টেন্ট। এবং দেখুন, আজকে অ্যাগ্রো বিজনেস ম্যানেজমেন্ট বা এগ্রি টেকনোলজি সারা দেশে কিন্তু প্রচুর পরিমাণ বেরোচ্ছে। ঠিক, এখন এই শুধুমাত্র তাদেরকে ধরে নিয়ে গেলাম আর সারের কোম্পানিতে পুরে দিলাম আর তারা শুধু সেটাই মার্কেটিং করছে, এটার বাইরে তাদেরও চিন্তা করতে হবে। আজকে সিড আমরা জানি যে যত দিন যাচ্ছে, এই যে তোমাকে আমি জিআই এর কথা বলছিলাম বা মেধা সম্পদের কথা বলছিলাম, জানলে আশ্চর্য হবে। বলো তো, এই যে ফ্লোরিডা অরেঞ্জ আমরা হাপুস হুপুস করে খাচ্ছি, বিরাট টাকা দিয়ে লোকজন কিনছে, বড় বড় 5 স্টারের ফ্লোরিডা অরেঞ্জ, মানে লোকে একদম, এটা কোথা থেকে এসছে? ফ্লোরিডা অরেঞ্জ বাংলাদেশ থেকে এসছে। আচ্ছা, বাংলাদেশের সেন্টার অফ বায়োডাইভার্সিটি যদি দেখো, রংপুর ইজ দ্য সেন্টার অফ বায়োডাইভার্সিটি ফর অল কাইন্ডস অফ সিট্রাস ফ্রুট। আচ্ছা, আজকে বাসমতি, আমাদের পাকিস্তানের সাথে একটা ঝামেলা চলছে, ওরা না আমরা, বাসমতির অরিজিনও হচ্ছে বাংলাদেশ, সেটারও তথ্য আছে। আচ্ছা, তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে অ্যান্সিলিয়ারি। আমি বারবার বলছি যে আজকালকার দিনে শুধুমাত্র তৈরি করলাম আর বিক্রি করলাম, এটা নয়। সব রকম দিক থেকে ভ্যালু অ্যাডিশনটার জন্য আমাকে সেইভাবে আমার ঘরটা সাজাতে হবে এবং এটা পসিবল। এটার জন্য বিরাট কোনো টাকা পয়সা লাগে না। তাহলে সুশোভন, যদি এটাকে সামারাইজ করি, ক্লোজ করতে হবে না, তোমার আমার গল্প অনন্তকাল ধরে শেষ হবে না। ক্লোজ করতে গেলে 3টে পয়েন্ট আমার মনে হয়। ফার্মারদের, গ্রোয়ারদের ভাইদের, তাদের নিজেদের এডুকেট হওয়া দরকার। ওকে। সেকেন্ড, তাদের যে হেল্পিং হ্যান্ড, সেটা তাদের ফ্যামিলি থেকে হতে পারে, বাইরে থেকে হতে পারে, তাদের স্কিলিংটা দরকার। মানে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবে তার সেটাকে শেখার জন্য স্কিল ডেভেলপ করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি তার মার্কেটিং অ্যাসপেক্টটা জানবার জন্য এক্সপার্টসদের সাথে কানেক্টেড হওয়া। এই 3টে জিনিস, এই আবার সেই গোয়িং ব্যাক টু অ্যাক্সেস টু মার্কেট, অ্যাক্সেস টু টেকনোলজি, অ্যাক্সেস টু ফান্ড, এটা এক জায়গায় পাওয়াটা খুব ডিফিকাল্ট। আমাদের মতো অর্গানাইজেশন যারা এই ধরনের কাজগুলো করছে ক্রমাগত, বিগত 10 বছর, 15 বছর, 20 বছর ধরে আমরা এই কাজই করছি, আমাদের কাছেও আসতে পারেন, আমাদের থেকেও অ্যাডভাইস নিতে পারেন। এরকম নয় যে আমরা আপনার একদম চেপে ধরার জন্য বসে আছি বা বিরাট একটা কিছু চার্জ করব। দেখুন, একটা ভ্যালু জেনে সবাইকে অল্প অল্প করে চলতে হবে, তাদের প্রত্যেকেরই একটা অর্গানাইজেশন চালাতে হবে। সো এইগুলো না করলে কিন্তু আমরা শুধু আলোচনাই করতে থাকবো। দ্য স্টেপ হ্যাজ টু বি টেকেন। দ্য জার্নি অফ 1000 miles begins with a single step. So I think সুশোভন, that's very important. মানে আমাকে শুরুটা করতে হবে, প্লিজ, একদম, এবং অ্যাকশনটা নিতে হবে। একদম। তো আজকের এই পডকাস্টে আমরা এমন সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম যেটা সত্যিই ফার্মারদের কাজে লাগবে, এবং এরকম একজন মূল্যবান মানুষকে পেয়ে আমরা সত্যিই ধন্য যে তিনি আমাদের এপিসোডে এসেছেন এবং
কিভাবে জিরো ভ্যালুয়েশনের প্রোডাক্টকে 25 গুণ 30 গুণ বাড়িয়ে নিয়ে গিয়ে তার একটা বিজনেস জেনারেট করা যেতে পারে, তার আইডিয়া তিনি শেয়ার করলেন। আপনারা যারা মনে করছেন কিছু শিখতে চান, কিছু করতে চান, করার ইচ্ছা আছে বাট জায়গা পাচ্ছেন না, তাদের জন্য আমরা আছি হেল্প করতে। একদম। আপনি তার পাশাপাশি সবার থেকে বড় জায়গা রয়েছে গুগল, আপনি সেখানে সার্চ করুন আপনার যে প্রোডাক্টের, তাদের প্রচুর আপনার ডেটাবেস পেয়ে যাবেন, সেখান থেকে সেই ডেটা কালেক্ট করুন। যদি কোথাও আটকাচ্ছে তাহলে আমরা আছি, বা দেবর্ষী বাবুর মতো এরকম মানুষ আছেন। নিশ্চয়ই। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে এরকম আরো নতুন টপিক নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। সর্বা লোকা সুখিনো ভবন্তু, সর্বা সন্তু নিরাময়।